আকাশে সাতটি তারা। কবি জীবনানন্দ দাশ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কাম রাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের জন্ম অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় 1899 খ্রিস্টাব্দ, অর্থাৎ শতাব্দীর সন্ধিক্ষণে কবির জন্ম। কবির পিতা সত্যানন্দ দাশ, যিনি ব্রজমোহন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন, আর কবির মাতা কুসুম কুমারী দেবী। তোমরা জানো, কুসুম কুমারী দেবী তৎকালীন একজন জনপ্রিয় মহিলা কবি। সেই খ্যাতনামা কবির বিখ্যাত কবিতা আদর্শ ছেলে। এই আদর্শ ছেলে কবিতা তোমরা ছোটবেলায় পড়ে এসেছ। আদর্শ ছেলে কবিতার পংক্তির জনপ্রিয়তা আজও সমানভাবে বর্তমান। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফলে আমরা জোর দিয়ে বলতে পারি, আমরা নির্দ্বিধায় বলতে পারি, জীবনানন্দ তার বাড়ির যে পরিমণ্ডল পেয়েছিলেন, সেই পরিমণ্ডল শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ। তার প্রাথমিক শিক্ষা মায়ের কাছে। তারপর বরিশালের ব্রজমোহন স্কুলে তিনি ক্লাস 5-এ ভর্তি হন, আর এই স্কুল থেকেই প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন, অর্থাৎ মাধ্যমিকে উত্তীর্ণ হন। তিনি বরাবর মেধাবী ছাত্র ছিলেন। ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে দ্বিতীয় বিভাগে ইংরেজিতে এমএ পাশ করেন। তার কর্মজীবন শুরু হয় কলেজে শিক্ষকতা দিয়ে। তিনি একের পর এক বহু কলেজে সম্মানের সঙ্গে অধ্যাপনা করেছেন।
ইংরেজি নিয়ে পড়াশোনা করলেও বাংলায়, বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় তার অবদান অনস্বীকার্য। 1927 খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির। জীবনানন্দের রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা এই কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয় তার মৃত্যুর পরবর্তী সময়। তিনি শুধু কাব্যের জগতে নয়, তাঁর কয়েকটি উপন্যাস এবং ছোট গল্প প্রমাণ দেয় যে কবি সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও সমান পারদর্শী। এছাড়া তার কয়েকটি প্রবন্ধও রয়েছে, তবে সবার ঊর্ধ্বে তিনি কবি। তাঁর মৃত্যু আকস্মিক, তার মৃত্যু অকালে, তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং বাংলা থেকে তার এই বিদায়, এই হঠাৎ বিদায় আমাদের ব্যথিত করে। 1954 খ্রিস্টাব্দে কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন। তারপর কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি তাঁর জীবদ্দশায় বাংলা সাহিত্যে, বাংলা কাব্যের জগতে সেইভাবে সমাদর পাননি। তিনি বঞ্চিত হয়েছেন, তিনি বারবার বিতর্কিত হয়েছেন, তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। তাঁর মৃত্যুর এত বছর পরে দুই বাংলার বাঙালিদের কাছে তাঁর কবিতা আজ সমানভাবে সমাদৃত। আকাশে 7টি তারা কবিতায় কবি দিনের একটি বিশেষ সময় সন্ধ্যাকে বেছে নিয়েছেন। কবির চোখে তাঁর অতি প্রিয় রূপসী বাংলা সন্ধ্যার সময় যে অপরূপ রূপে, যে অপরূপ সাজে ধরা দিয়েছে, তাকেই তিনি তাঁর বিচিত্র শব্দের জাদুতে প্রকাশ করেছেন। সবেমাত্র সূর্য অস্ত গিয়ে আকাশে দেখা দিয়েছে সপ্তর্ষিমণ্ডল। কবি তখন সবুজ ঘাসের আস্তরণে বসে অনুভব করেন বাংলার বুকে নেমে আসা মায়াময় সন্ধ্যার এক অপূর্ব শোভাকে। এখানে আকাশে উদিত 7টি তারা বলতে কোন তারাদের কথা বলা হয়েছে, কোন তারা মণ্ডলীর কথা বলা হয়েছে? তোমরা শুনেই বুঝতে পারছো যে 7টি তারা হলো সপ্তর্ষি মণ্ডল। এই সপ্তর্ষি মণ্ডলে যে তারাগুলি দেখা যায় সেগুলি পুরাণের 7 জন ঋষির নাম অনুসারে, যেমন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু আর বশিষ্ঠ। এই 7 জন ঋষির নাম অনুসারে যে নক্ষত্রপুঞ্জ তাকে সপ্তর্ষি মণ্ডল বলা হয়। তাহলে সপ্তর্ষি মণ্ডল যখন আকাশে দেখা দিয়েছে,
সপ্তর্ষি মণ্ডল যখন আকাশে উদিত হয়েছে, তখন সন্ধ্যা ঘনীভূত হয়েছে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে। কবি তখন বসে রয়েছেন